নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের ভিডিওতে। আপনার ছাদ বাগানে যদি টবে বেদানা, আনার বা ডালিম গাছ থাকে, তাহলে সেপ্টেম্বর মাসটা কিন্তু গাছের পরিচর্যার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষার শেষ এবং শরতের শুরুর এই সময়ে একদিকে যেমন অতিরিক্ত আর্দ্রতা কমতে শুরু করে, অন্যদিকে গাছ ধীরে ধীরে নতুন বৃদ্ধি এবং পরবর্তী ফুল ফলের জন্য প্রস্তুত হতে থাকে। আর এই সময় যদি গাছকে সঠিকভাবে জৈব সার, পর্যাপ্ত রোদ, নিয়ন্ত্রিত জল এবং প্রয়োজনীয় পরিচর্যা দেওয়া যায়, তাহলে গাছ সুস্থ থাকবে, নতুন ডালপালা ভালোভাবে তৈরি হবে এবং ভবিষ্যতে ফুল ও ফল বৃদ্ধির সম্ভাবনাও দ্রুত বাড়বে। আজকের এই ভিডিওতে তাই একদম ঘরোয়া উপায়ে আলোচনা করব সেপ্টেম্বর মাসে টবে থাকা বেদানা বা ডালিম গাছকে কিভাবে জৈব সার দেবেন, কতটা জল দেবেন, মাটি কিভাবে ঠিক রাখবেন, কোন পোকামাকড়ের দিকে নজর রাখবেন এবং কোন ভুলগুলো একেবারেই করা যাবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি একটি খুব সহজ ঘরোয়া জৈব সারের রুটিন বলে দেব, যেটা আপনি মাস জুড়ে অনুসরণ করতে পারবেন। প্রথমেই একটা বিষয় মনে রাখতে হবে, সব বেদানা বা ডালিম গাছের পরিচর্যা কিন্তু একরকম হবে না। কোনো গাছ সদ্য টবে বসানো হয়েছে, কোনো গাছ ১-২ বছর বয়সী, আবার কোনো গাছ ইতিমধ্যেই ফল দিয়েছে। তাই সেপ্টেম্বর মাসের প্রথম কাজ হচ্ছে গাছটাকে প্রথমে ভালো করে পর্যবেক্ষণ করা। দেখুন, গাছের পাতাগুলো সবুজ এবং সতেজ আছে কিনা, পাতা হলুদ হয়ে যাচ্ছে কিনা, অথবা নতুন ডাল ঠিকঠাক বের হচ্ছে কিনা, টবের মাটিতে সবসময় কি জল জমে থাকছে। এই বিষয়গুলো বেশ গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, টবের নিচের ড্রেনেজ হোল দিয়ে অতিরিক্ত জল বেরিয়ে যাচ্ছে কিনা। বেদানা বা ডালিম গাছ সাধারণত জলাবদ্ধতা খুব একটা পছন্দ করে না। তাই টবের মাটি সবসময় কাদামাটির মতো ভেজা কিন্তু কখনোই রাখা যাবে না, বিশেষ করে এই বেদানা গাছের ক্ষেত্রে। বিশেষ করে বর্ষার সময় যদি টবে অনেকদিন ধরেই অতিরিক্ত আর্দ্রতা থাকে, তাহলে শিকড়ে সমস্যা হতে পারে এবং ছত্রাকজনিত রোগও দেখা দিতে পারে। তাই সেপ্টেম্বরের শুরুতেই টবের অবস্থা প্রথমে একবার একটু ভালোভাবে আমাদের পরীক্ষা করে নিতে হবে। এবারে একেবারে আসা যাক মাটির পরিচর্যার দিকে। বর্ষার কয়েক মাসে টবের মাটি অনেক সময় শক্ত হয়ে যায়, ওপরের অংশ শ্যাওলা বা আগাছা তৈরি হয়ে যেতে পারে। তাই হাত বা ছোট কোনো গার্ডেনিং টুল দিয়ে টবের ওপরের দিকের মাটি খুব সাবধানে প্রথমে একটু আলগা করে দিতে হবে। মানে এই আগাছা যথেষ্ট পরিমাণে মনোযোগ সহকারে সাফ করতে হবে। তবে মনে রাখবেন, একেবারে গভীরে গিয়ে এই সময়ে কখনোই মাটি খুঁড়বেন না। কারণ এতে এই সময়ে গাছের যে সূক্ষ্ম শিকড় ডেভেলপ হয়, সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। শুধু ওপরের ২ থেকে ৩ ইঞ্চির মতো মাটি হালকা করে আলগা করলেই সেটাই যথেষ্ট। যদি দেখেন মাটির সঙ্গে প্রচুর শিকড় জড়িয়ে গেছে এবং টবের জায়গায় গাছের জন্য যথেষ্ট ছোট হয়ে যাচ্ছে, তাহলে সেপ্টেম্বর মাসে বড় টবে আপনারা স্থানান্তরিত করার কথা ভাবতে পারেন, যেটা এই গাছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু সাম্প্রতিক সময়েই এটা স্থানান্তর করেছি। তবে ফুল বা ফল থাকা অবস্থায় অকারণে টব পরিবর্তন না করাই ভালো। এটা যখন কোনো রকমের ফুল ফল ছিল না, তখনই কিন্তু আমি এটাকে রিপোর্ট করেছি। এবারে একবারে আসল বিষয়ে আসা যাক, অর্থাৎ জৈব সার। বেদানা বা ডালিম গাছের জন্য সবচেয়ে সহজ ঘরোয়া জৈব সারগুলোর মধ্যে রয়েছে ভালোভাবে পচানো গোবর সার, ভার্মি কম্পোস্ট অথবা যেকোনো রকমের আদার্স কম্পোস্ট। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। কাঁচা গোবর কখনোই সরাসরি আপনারা টবে দেবেন না। অনেকে কিন্তু এই ভুলটা করেন। কাঁচা গোবরে অতিরিক্ত তাপ ও বিভিন্ন জীবাণু থাকতে পারে, যা সরাসরি শিকড়ের ক্ষতি করে। তাই অবশ্যই ভালোভাবে পচানো এবং শুকনো গোবর ব্যবহার করবেন। একটি মাঝারি আকারের টব হলে সাধারণভাবে অল্প পরিমাণ ভালোভাবে পচানো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বা লিপ কম্পোস্ট বা কিচেন ওয়েস্ট কম্পোস্ট, এগুলো যেকোনো কম্পোস্ট মাটির ওপরের স্তরের সঙ্গে মিশিয়ে দিতে পারেন। ধরুন, টবের আকার মাঝারি হলে একবারে আনুমানিক ১ থেকে ২ মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে শুরু করা যেতে পারে। বড় টব হলে পরিমাণে সেই আন্দাজে কিছুটা বাড়াবেন। তবে মনে রাখবেন, জৈব সার মানেই যে বেশি পরিমাণে ব্যবহার করব, সেটা কিন্তু কখনোই নয়।
গাছের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সার দিলে সমস্যা বরং অনেক ক্ষেত্রে বাড়তে দেখা যায়, সেটা জৈব সারের ক্ষেত্রেও। তাই সার দেওয়ার আগে মাটিতে হালকা আর্দ্রতা থাকলে ভালো, সার দেওয়ার পর সামান্য জল দিয়ে দেবেন। এই ছোট, ছোট বিষয়গুলো সার প্রয়োগের সময় একটু খেয়াল করবেন। অনেকেই বেদানা গাছে কলার খোসার সার ব্যবহার করেন। কলার খোসায় পটাশিয়াম সহ বিভিন্ন খনিজ উপাদান থাকে। তবে সরাসরি কাঁচা কলার খোসা টবের মাটিতে পুঁতে দেওয়া কখনোই উচিত নয়। এই সংক্রান্ত ভিডিও ইতিমধ্যেই আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। কারণ এতে কিন্তু শেকড়ের প্রচুর ক্ষতি হবে। অনেকে এই ভুলটা করেন খুব শর্টকাটে এই সারটাকে ব্যবহার করার জন্য। এর পরিবর্তে কলার খোসা ভালোভাবে কম্পোস্ট করে তারপরে আপনারা প্রয়োগ করবেন। আরো সহজ পদ্ধতি হচ্ছে কলার খোসা ছোট, ছোট করে কেটে কম্পোস্টের সঙ্গে আপনারা মিশিয়ে কিছুদিন রেখে দিন। কমপ্লিট ডিকম্পোজড হয়ে যাবে, তারপরে ব্যবহার করুন। তবে এটাকে একমাত্র সার হিসেবে ব্যবহার করবেন না। এটা আমরা ফলন বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার করি। এবং এই সম্পর্কিত পূর্ণাঙ্গ ভিডিওটা আমার চ্যানেলে যেটা দেওয়া রয়েছে সেটা দেখলেই বুঝতে পারবেন। গাছের জন্য বিভিন্ন জৈব উপাদানের ভারসাম্য বজায় রাখাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই সিজনটাতে। এবারে আসি আরেকটা জৈব সার, সরিষার খোল। বাগান প্রেমীদের মধ্যে এই সরিষার খোল সবথেকে বেশি জনপ্রিয়। কিন্তু কাঁচা সরিষার খোল কখনোই বেশি পরিমাণে টবে ব্যবহার করবেন না। অনেকে কি করেন? এই সরিষার খোলের গুঁড়ো বেশি পরিমাণে টবে ব্যবহার করেন। এটা কখনোই করবেন না। এক্ষেত্রে আপনারা সরিষার খোলের যে লিকুইড কম্পোস্ট সার রয়েছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এবং এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা দেখে নিতে পারেন কিভাবে সেটা তৈরি করবেন, কিভাবে এটাকে ব্যবহার করবেন বা কতদিন গ্যাপে সেটা ব্যবহার করতে পারেন। এছাড়াও একাধিক লিকুইড ফার্টিলাইজার রয়েছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। যেমন সরিষার খোলের পাশাপাশি বাদাম খোল বা আ আমাদের সবজির খোসা পচা যে সারগুলো রয়েছে তার থেকে তৈরি লিকুইড ফার্টিলাইজার সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। এটা এই সময় দারুণ উপকারী। এছাড়াও আপনারা যেকোনো রকমের কম্পোস্ট সার যখন ব্যবহার করবেন সেটা কখনোই অতিরিক্ত পরিমাণে ব্যবহার করবেন না। এবং এই যে লিকুইড ফার্টিলাইজার গুলো রয়েছে সেটা আপনারা সিস্টেমেটিক অল্টার করে ব্যবহার করতে পারেন। এবারে আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জল। সেপ্টেম্বর মাসে জল দেওয়ার ক্ষেত্রে সবথেকে বেশি ভুল হয়। বর্ষার পর অনেকেই প্রতিদিন নিয়ম করে জল দিয়ে দেন। কিন্তু টবের মাটি ভেজা থাকলে এক্ষেত্রে জল কখনোই দিতে যাবেন না। যেটা বর্ষাকালে সবথেকে বেশি খেয়াল করাটা প্রয়োজন। ১ম এ আপনার আঙুল দিয়ে টবের ওপরের মাটিটা একটু ভালোভাবে পরীক্ষা করুন। টবের ওপরের স্তর কিছুটা শুকনো মনে হলে এবং নিচের দিকে অতিরিক্ত আর্দ্রতা না থাকলে তবেই জল দেবেন। জল এমনভাবে দেবেন যাতে পুরো মাটিতে আর্দ্রতা পৌঁছায় এবং অতিরিক্ত জল নিচের ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে আসে। কিন্তু টবের নিচে প্লেট বা ট্রেতে জল জমে থাকলে অবশ্যই সেই জল ফেলে দিন। মানে এক্ষেত্রে যারা আ নিজেদের হোম গার্ডেনিং করছেন বা যারা ব্যালকনি বাগান করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা। কারণ অতিরিক্ত জল সবসময় শিকড়ের জন্য ক্ষতিকারক। এছাড়া যদি টানা বৃষ্টিপাত হয় তাহলে জলের প্রশ্নই নেই এবং লিকুইড ফার্টিলাইজারেরও প্রশ্নই নেই। এরপরে আসি সূর্যালো, যেটা বেদানা গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ছাদ বাগানে এমন জায়গায় গাছটাকে রাখুন যেখানে দিনের বেশ কিছুটা সময় সরাসরি রোদ পাওয়া যায়। রোদ কম পেলে গাছের বৃদ্ধি কিন্তু দুর্বল হয়ে যেতে পারে এবং ফুল ফলের ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। তবে দীর্ঘদিন ছায়ায় থাকা গাছকে হঠাৎ করে আপনারা প্রচণ্ড রোদে বসিয়ে দেবেন না। ধীরে ধীরে আলোর পরিমাণ বাড়ান। সানলাইট যেমন খুবই ভালো, আবার হঠাৎ করে অতিরিক্ত সানলাইট কিন্তু খুবই ক্ষতিকারক। এছাড়াও এই যে সার প্রয়োগের বিষয়টা বলা হলো, সেই সার প্রয়োগের বিষয়টা আ হঠাৎ করে অতিরিক্ত পরিমাণে দিতে যাবেন না কখনোই। সবসময় এই সবকিছুর মধ্যে একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন। এরপরে আসি পোকামাকড়ের সমস্যা, বিশেষ করে এই সময়টাতে। ডালিম গাছে মাঝে, মাঝে জাপ পোকা, মিলিবাগ, স্কেল জাতীয় পোকা কিংবা অন্যান্য ক্ষতিকর পোকা দেখা যেতে পারে। তাই সপ্তাহে অন্তত একবার পাতার নিচের অংশ
নতুন কচি ডাল এবং ফুলের আশেপাশটা ভালোভাবে একবার একটু পরীক্ষা করে নেবেন। পাতা কুঁকড়ে যাচ্ছে কিনা, পাতার আঠালো পদার্থ আছে কিনা, বিশেষ করে পাতার নিচের দিকে, অথবা সাদা তুলোর মতো কিছু দেখা যাচ্ছে কিনা, এই বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করুন। প্রাথমিক অবস্থায় পোকা দেখা গেলে হাতে বা তুলো দিয়ে আক্রান্ত অংশ পরিষ্কার করা যেতে পারে। প্রয়োজনে নিম তেলের পাতলা দ্রবণ আপনারা ব্যবহার করতে পারেন। বাজারে নিম অয়েল আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সিস্টেমেটিকভাবে সেই নিম অয়েল আপনারা প্রয়োগ করতে পারেন। তবে নিম তেল ব্যবহার করার সময় বোতলের যে নির্দেশনা রয়েছে সেটাও সঠিকভাবে মেনে চলুন। অতিরিক্ত ঘন ঘন নিম তেল পাতায় স্প্রে করলে পাতার দাগ বা পোড়া ভাব কিন্তু দেখা যাবে এক্ষেত্রে। সন্ধ্যের দিকে স্প্রে করাটা ভালো এবং প্রচণ্ড রৌদ্রের মধ্যে স্প্রে না করাটাই নিরাপদ। এবারে আমি আপনাদের জন্য একটি খুব সহজ মাসিক রুটিন একটু বলে দিচ্ছি। সেপ্টেম্বরের ১ম সপ্তাহে টবের মাটি পরীক্ষা করুন, আগাছা পরিষ্কার করুন এবং ওপরের মাটি হালকা করে আলগা করে দিন। এরপর প্রয়োজন অনুযায়ী অল্প পরিমাণে ভালোভাবে পচানো কম্পোস্ট বা মিক্সড ফার্টিলাইজার প্রয়োগ করুন। ২য় সপ্তাহে আসুন। গাছের নতুন পাতা, ডাল এবং পাতার নিচের অংশ ভালোভাবে পরীক্ষা করে দেখুন। পোকা দেখা গেলে প্রাথমিক অবস্থাতেই ব্যবস্থা নিন। ৩য় সপ্তাহে গাছের মাটি আবার পরীক্ষা করুন। খুব শুকনো হলে জল দিন। অপ্রয়োজনীয় কঞ্চি, শুকনো ডাল বা রোগাক্রান্ত যদি কোনো ডালপাতা থাকে সেগুলোকে সাথে সাথে পরিষ্কার করে ফেলুন। ৪র্থ সপ্তাহে গাছের সামগ্রিক বৃদ্ধি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করুন। পাতা কেমন আছে, নতুন ডাল বের হচ্ছে কিনা এবং কোনো পোকা বা রোগের লক্ষণ আছে কিনা। এবং এই সেপ্টেম্বর মাসের একদম শুরুতেই যে বিষয়টা আপনারা করতে পারেন সেটা হচ্ছে গাছে কোনো রকমের অনুখাদ্যজনিত সমস্যা দেখা দিচ্ছে কিনা। তাহলে প্রয়োজন অনুযায়ী অন্তত একবার যেকোনো ভালো অনুখাদ্য প্রয়োগ করে দিন। বাজারে অনেক রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা পাবেন। আমি এক্ষেত্রে বেশিরভাগ যা সাজেস্ট করি অ্যাগ্রোমিন গোল্ড আমি নিজে ব্যবহার করি ছাদ বাগানের ক্ষেত্রে সবথেকে বেশি এবং আমি অনেককে সাজেস্ট করি যে এই অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা দেখে যেকোনো ভালো অনুখাদ্য অন্তত একবার স্প্রে করে দিন। আর যদি ফলন এরকম স্টেজে থাকে তাহলেও একবার স্প্রে করে দিতে পারেন। আর এর সাথে যেকোনো ভালো পিজিআর একবার প্রয়োগ করে দিন সম্পূর্ণ গাছে। এটা গাছের ওভারঅল গ্রোথ, ফ্রুটিং এবং ফলের ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য খুবই প্রয়োজনীয়। এটা আপনারা ১ম সপ্তাহেই করতে পারেন এই সেপ্টেম্বরের। যাই হোক, এই কয়েকটি বিষয়ের দিকে একটু খেয়াল রাখবেন। প্রয়োজন বুঝে জল দিন, পরিমাণে ভালো জৈব সার ব্যবহার করুন, পর্যাপ্ত রোদ এবং পোকামাকড় রোগের সমস্যা শুরুতেই নিয়ন্ত্রণ করুন। আর একটা বিষয় সবসময় মনে রাখবেন, গাছকে যত বেশি সার দেবেন তত বেশি ফল হবে এই ধারণাটি একদমই ভুল। গাছের প্রয়োজন অনুযায়ী সুষম পরিচর্যাই ভালো ফলনের মূল চাবিকাঠি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, ছাদ বাগান প্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও গাছের পরিচর্যার ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনাদের টবে বেদানা বা ডালিম গাছের বয়স কত এবং বর্তমানে গাছে ফুল বা ফল আছে কিনা সেটা প্রয়োজনে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের ছাদ বাগান সবসময় সবুজে ভরে উঠুক।